ডেলিভারি করতে পারবো না, কোনো পেনই হচ্ছে না, মানে আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার মানে এই অ্যানাস্থেসিয়াগুলো পুশ করতে বলে, আমি তো কখনো সিজারে শুনিনি পুশ করতে। তা আমি ভাবছি কি আমার মনের ভুল, এটা ভুল হচ্ছে। আর তারপরে দেখি টাস করে মানে মনে হয় যেন এখান, আমার তো বেলিটা দেখলে বুঝবে যে এখানে ছিল, মনে হলো কিছুটা নেমে গেল, ওখানেও ভুলটা করেছে। আমি জানতে পারলাম যে আমার বেবির ওয়েট হয়েছে, বলছিল যে আমার একটা বড় ফাইব্রয়েডস আছে, ঠিক আছে। এবার সার্জন ছিল, সেও অবাক হয়ে গেছে, বলছে ম্যাডাম বোন থ্রাবাই, মানে আনভিকা ও হচ্ছে ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা পোদ্দার। তো আমার চ্যানেলে আমি আর আমার মাম্মা আনভিকা স্বাগত জানাচ্ছি সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পার্ট 2 শেয়ার করব, যে আমি আমার মাম্মা আনভিকাকে কি করে পেলাম, সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে। আর যদি তোমরা চ্যানেলটাকে ভালোবেসে থাকো, আমার চ্যানেলটা আরও ইনফরমেশন জানতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা ফলো করে দিও। আমার মাম্মা এখন টুকু পড়েছে, এটা ঠাকুরের টুকু, ওর পাপা পরিয়ে দিয়েছে ঠাকুরের টুকু। আমার সবাই ঘুম থেকে উঠেছে, এই কারণেই হচ্ছে আমি ব্লগটা দিতে দিতে দেরি হয়ে যাচ্ছে। অলরেডি ওর অলমোস্ট 5 মাস হয়ে যাবে 15 তারিখে। তো তো দিতে দিতে ব্লগটা এই কারণে দেরি হচ্ছে। আর আমার কাছে এখন যথেষ্ট পরিমাণ ক্লিপিংস নেই, তো কিছু সময় ওকে কোলে নিয়ে কথা বলবো, কিছু সময় ওকে কোলে রেখে কথা বলবো, তোমরা একটু সামলে নিও। আনভিকাকে পাশে রেখে আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো যেখানে লাস্ট ব্লগটা আমি শেষ করেছিলাম, যে আমাকে এপিডিউরাল দেওয়া হলো, এপিডিউরাল দেওয়ার পর ওয়েট করছিল যে কখন আমার সার্ভিক্সটা ফুললি ওপেন হয়। নর্মালি 10 সেন্টিমিটার পর্যন্ত ওপেন হওয়ার পরে কিন্তু ওরা প্রসিডিউরটা স্টার্ট করে নর্মালের। তো আমার হয়েছিল কি, যে অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে খুব তাড়াতাড়ি করে সার্ভিক্স ওপেন হচ্ছিল, পেইনও হচ্ছিল, কিন্তু যেই অ্যানাস্থেসিয়া দেওয়া হলো আমার আর কিন্তু সার্ভিক্স সেভাবে ওপেন হচ্ছে না। ওরা কিছুক্ষণ বাদে বাদে এসেই দেখে যাচ্ছে যে সার্ভিক্স ওপেন হচ্ছে কিনা, বাট ওরা বলছে যে তোমার সার্ভিক্স ওপেন খুবই লেট হচ্ছে। আর যেহেতু আমার ওয়াটার ব্রেক হয়ে গেছিলো, তাই জন্য ওরা বলছিল যে বেশিক্ষণ কিন্তু আমরা বেবিকে উম্বে রাখতে পারবো না, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব 24 ঘন্টার মধ্যে কিন্তু বেবিকে বার করতে হবে, আদারওয়াইজ ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। কারণ অনেকটাই জল কিন্তু বেরিয়ে গেছে আমার ততক্ষণে। তো ওরা কিছুক্ষণ বাদে বাদে এসে অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছিলো আর বলছিল যে এরকম, যে তারপরেও আমি ওয়েট করি, তুমি চিন্তা করো না, যা হবে ভালোই হবে। তো আমার শরীর আর দিচ্ছিল না, যেহেতু একটা স্ট্রেস তো আছেই, চিন্তা আছে, তারপরে খাওয়া দাওয়া সেরমভাবে কিছু হচ্ছে না, ঠিক আছে, তারপরে ব্যথা, ডেলিভারি পেন তো তোমরা বোঝোই। তাও অ্যানাস্থেসিয়া দেওয়ার পর কিছুটা রিলিফ ছিল। তো যাই হোক, নিরুপমকে বলেছি যে একটুখানি আমার জন্য অ্যাপেল জুস নিয়ে আসো। তো অ্যাপেল জুস তো নামেই নিয়ে মানে আনা হয়েছে, কিচ্ছু খেতে পারিনি, ভালো লাগছিল না। তো এরকম করে করে আমাকে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল অলমোস্ট 7টা নাগাদ। তো বিকাল 7টা নাগাদ, তো 7টা গেল, 8টা হলো, 9টা হলো, 10টার সময় ওরা বলছে যে তোমার তো না পেন শুরু হচ্ছে না তোমার সার্ভিস ওপেন হচ্ছে, তোমাকে তাহলে পেনের জন্য আমরা একটা মেডিসিন দেবো, ঠিক আছে। তো ওরা পেনের জন্য একটা মেডিসিন দিল, বললো যে যদি তোমার খুব বেশি পেন হয়, একটা মানে এই মতো আছে, ডিভাইস মতো আছে, বলছে ওখানে তুমি প্রেস করবে, তাহলে আমরা এর সাথে চেক করবো যে সেটা কীরকম হয়, বা যাই হোক, কোনো অসুবিধা হলে আমাদের জানাবে। তো পেনের যে ওষুধটা দিয়েছে, আমার কোনো পেনই হচ্ছে না, মানে আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার মানে এই অ্যানাস্থেসিয়াগুলো, এপিডিউরাল অনেকেই জানো না বা অনেকে জেনে থাকবে যে এপিডিউরাল হচ্ছে মানে যেটা পেনলেস ডেলিভারি বলা হয়। এপিডিউরাল ওই অ্যানাস্থেসিয়াটা দিলে কিন্তু নিচের অংশটা যে পুরো সার হয়ে যায় সেরকম না, তুমি হাত পা নাড়াতে পারবে, বাট তোমার ব্যথা অনুভব হবে না। খুবই মজাদার বিষয়টা। মানে ধরো যেটা সি সেকশনে অ্যানাস্থেসিয়া দিলে পরে যে নিচের যে অংশটা পুরোটাই অসাড় হয়ে যায়, মানে তুমি পাটা এখান থেকে এখানে নাড়ানোর জন্য কাউকে হেল্প প্রয়োজন হয়, কিন্তু সেটা এখানে সেটা প্রয়োজন হবে না, ঠিক আছে। তো যাই হোক, ওরা মাঝে মাঝে এসে তার চেক করছিল। তো পেন সে দিল, ওষুধ দিল, পেনের ওষুধ তো কোনো কাজই করলো না। তো ওরা পেনের বলছে যে আমরা ডোজ দিচ্ছি, আমরা যত মানে টাইম যাবে 15 মিনিট অন্তর, আধা ঘন্টা অন্তর অন্তর আমরা ডোজটা বাড়াবো। তো ওরা লাস্ট বাড়াতে বাড়াতে প্রায় 11:30 পর্যন্ত দিল, বললো যে দেখো তোমার কন্ট্রাকশন হচ্ছে, বাট তোমার পেন ফিল হচ্ছে না, পেন না হলে পরে কিন্তু বা তোমার সার্ভিক্স ওপেন না হলে পরে কিন্তু আমরা বাচ্চারা কিছুতেই ডেলিভারি করতে পারবো না।
তো সেক্ষেত্রে তোমার সিলেকশন হওয়ার চান্সই কিন্তু বেশি। তো আমরা সব থেকে বেশি 12টা পর্যন্ত অপেক্ষা করবো, আদারওয়াইজ এমার্জেন্সি সিলেকশন করতে হবে। তো তখন আমার মনটা এতটা খারাপ হয়ে গেছিলো, মানে ভাবলাম যে আমি প্রায় আগের দিন বিকাল 4টা থেকে আজ রাত 12টা পর্যন্ত ডেলিভারি পেন সহ্য করছি। করার পর আমি নর্মালি এত কিছু চেষ্টা করলাম, যোগা বলো, হাঁটা বলো, আমার না কোনো হাই রিস্ক প্রেগনেন্সি ছিল, ঠিক আছে, খাওয়া দাওয়া বলো, সমস্ত কিছু আমি ঠিকঠাক মেনটেন করা হয়েছে। তারপর শেষে যদি সি সেকশন হয় তাহলে আমাকে আগেই কেন তোরা সি সেকশন করলি না? যদিও 2 দিন আগে ডাক্তার বলেছিল যে যেহেতু এটা ইনডিউস লেবার, তো ইনডিউস লেবারটা কি আমি কিন্তু লাস্ট ব্লগে বলে দিয়েছি, তোমরা দেখে নিয়ে যারা জানো না বা গুগল সার্চ করে জেনে নিতে পারো। তো যেহেতু এটা ইনডিউস লেবার, তো এটা কিন্তু চান্স থাকে সি সেকশন হওয়ার। হ্যাঁ, তো আমি আর হাজব্যান্ডের সঙ্গে বলছিলাম যে দেখো কি হলো ব্যাপারটা, বলছে যে তুমি চিন্তা করো না, আমার বেবির কথা চিন্তা করো। তাই ভাবলাম যে হ্যাঁ ঠিকই, বেবির কথাই চিন্তা করা উচিত, কারণ বেবি আমার ফার্স্ট প্রায়োরিটি। আমার কথাটা পরে ভাবলেও হবে, কারণ এখানে ডাক্তার যেটা সব থেকে ভালো হয় আমার জন্য সেটাই কিন্তু ডাক্তাররা করছে। তো যাই হোক, এর মতো অবস্থায় নার্স এসে বললো যে দেখো আর ওয়েট করা যাবে না, কে আমরা সি সেকশনের তোমার ব্যবস্থা আমরা করছি। এবার কিছুক্ষণ পরে একজন ডাক্তার এলেন, যিনি আমার সার্জন। তো ওনাকে দেখে তো আমি ফার্স্ট অবাক হয়ে গেছি যে এত মানে নর্মাল, মানে আমাদের ওখানে কি হয় যে যারা ডাক্তার হয় তারা হচ্ছে একটু অ্যারিস্টোক্রেটেড হয়, একটু কথাবার্তা কম বলে, ঠিক আছে। মানে এই আগের দিন যে আমি হসপিটালে ছিলাম উনি দেখলাম যে নর্মাল ড্রেস পরে হেঁটে চলে বেড়াচ্ছে। হ্যাঁ, এর সঙ্গে হাসি করছে, ওর সঙ্গে হাসি করছে, আর উনি যে মেন সার্জন আমি বুঝতেও পারিনি। হ্যাঁ, আমার মেয়ে এদিকে উল্টানো শিখে গেছে, উল্টে রয়েছে। তো যাই হোক, এই অবস্থাতেই ভিডিওটা কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ আমি পারবো না। তো এসে বলল যে আমরা তোমার এই অবস্থায় ডিসিশন নিয়েছি যে তোমাকে সি সেকশন করা হবে, তুমি সেটা রাজি? এটা নাকি নিয়ম, এটা সমস্ত পেশেন্টকে জিজ্ঞাসা করা হয়। আমি বলছি হ্যাঁ হ্যাঁ রাজি, আমার কোনো সমস্যা নেই, আমার বেবি যাতে সুন্দরভাবে ডেলিভারি হয় সেটুকুনি আপনি চেষ্টা করুন, এইটুকুনি। তা বলছে ঠিক আছে, তাহলে সি সেকশনের প্রসিডিওর স্টার্ট করা হোক। এবার দেখলাম সঙ্গে সঙ্গে আবার অ্যানাস্থেসিস্ট আসলো, এসে উনি আবার একটা কি পেছনে করলো আমি তো জানি না, মানে পিঠের ওখানে আবার দিল নাকি প্যাচ চেঞ্জ করলো, ওষুধের যেটা মানে এইগুলো ছিল সেগুলো চেঞ্জ করলো, ঠিক আছে। তারপরে আবার অ্যান্টিবায়োটিক দিল, প্রেশার মাপছে, মানে চারিদিক থেকে অজস্র তার ঝুলছে, বুঝলে তো। তো যাই হোক, বললো যে সি সেকশনের রুমে নিয়ে যাওয়া হবে। তখন আমি বুঝলাম যে এইখানে সি সেকশন হবে না, অন্য জায়গায় সি সেকশন হবে। তো রুমটা তো তোমরা আগের দিন দেখিয়েছো। কি আছে শোনা? তো ডাক্তার বলেছিল যে তুমি সি সেকশনে কি একাই যেতে চাও, মানে অপারেশন থিয়েটারে কি একাই যেতে চাও নাকি না তোমার হাজব্যান্ড? আমি জানি না, আমার হাজব্যান্ড যাবে, যখন এই সুযোগটা আছে আমি কেন নেব না। আর আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমার হাজব্যান্ড সবসময় আমার ডেলিভারির সময় থাকুক, আর ইভেন ওই মানে কট যেটা আছে সেটা কটটাকে কাটুক, বা যে আশাগুলো হয় সেগুলো করুক। হ্যাঁ ঠিক আছে। তো আমি জানি না আমার হাজব্যান্ড থাকবে, তাও ওরা বলছে যে ঠিক আছে, তাহলে হাজব্যান্ড যদি অপারেশন থিয়েটারে যেতে হয় ওকে অ্যাপ্রন পড়ানো হবে, ওকে একটা আলাদা রুমে নিয়ে যাওয়া হলো। তা ওখানেও ভুলটা করেছে, ওখানে ফোন বা আমার যা বিলঙ্গিংস ছিল ওখানেই ফেলে মানে রেখে দিয়ে এসছে। আমি বলছি তুমি ফোনটা কেন রাখলে, কারণ ফোনটা তো মানে আমার দরকার ছিল ভিডিও রেকর্ড শ্যুট করার জন্য, কারণ ফোন আমাদের কিন্তু প্রহিবিটেড ছিল না ওখানে, ফোন তুমি চাইলে শ্যুট করতে পারো। তো যাই হোক, আমাকে তো নিয়ে যাওয়া হলো ইসেতে অপারেশন থিয়েটারে, আর অপারেশন ওদের যাবতীয় কার্যকলাপ ওখানে করা হচ্ছে। এবার জীবনের প্রথম অপারেশন থিয়েটার, বুঝলে তো, মানে এর আগে কোনোদিনও অপারেশন থিয়েটার আমি দেখিনি। আর খুবই ইন্টারেস্ট আমার কাজ করছিল, আবার ভয়ও কাজ করছিল, মানে মিক্সড ফিলিংস হচ্ছিল, তাই তো মিক্সড ফিলিংস হচ্ছিল আমার মধ্যে যে কি হয় কি হয়। হ্যাঁ, আর সবসময় ঠাকুরকে প্রার্থনা করছি যাতে বেবি যেন ভালো থাকে। তো শোয়ানো ছিল আমাকে, অ্যানাস্থেসিস্ট সাথে ছিল একজন মেন ডাক্তার, 2জন সাথে হেল্পার, আর সার্চ ফার্মরা মানে পেছনের দিকে ছিল, কিন্তু মেন অপারেশন থিয়েটারে এরাই 2জন ছিল, মানে তারাও দেখাবাই ডাক্তার।
তো আমাকে বলছে যে তোমার অ্যানাস্থেশিয়া আমি দেওয়া হয়েছে, আমরা দেখবো যে অ্যানাস্থেশিয়াটা কাজ করছে কিনা, যদি কাজ করে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না কাজ করে তাহলে তোমাকে পুরোটাই অজ্ঞান করে নেওয়া হবে। আমি তো প্রার্থনা করছি আমাকে যেন পুরো অজ্ঞান না করে নেওয়া হয়, কারণ আমি প্রথম বাচ্চার যে প্রথম কান্নার আওয়াজটা আমি শুনতে চাই, আমি ওর স্পর্শটা পেতে চাই, মানে যেগুলো আমি দেখে এসেছি না ভিডিওগুলোতে। তা তারপরে দেখলাম যে না, ওটা বলছে যে তোমার ঠিক আছে কাজ করছে। তো যেরকম তোমরা দেখেছো ভিডিওতে যে এরকম বুকের সামনে এখানে একটা পর্দা দিয়ে দেওয়া হলো, ওপরে লাইট ফাইটগুলো জ্বলে উঠলো। হ্যাঁ, এবার আমি দেখছি কি ওপরে একটা বড় লাইট আছে, ওখানে না মানে আমার পেটটা দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে ওই যেহেতু রিফ্লেক্ট হচ্ছে তো দেখা যাচ্ছে, মানে আমি ওইদিকে তাকিয়ে রয়েছি। এবার ওরা বুঝতে পেরেছে যে আমি তো উপরে দিয়ে তাকিয়েছি, ওটা আবার লাইটটা সরিয়ে দিয়েছে, ওরা এতটা স্মার্ট। অবশ্যই আমার থেকে তো স্মার্ট হবেই, তার জন্য ওরা ডাক্তার। তো এবার আমার হাজব্যান্ডকে বলছি ওরা কি স্টার্ট করে দিয়েছে, বলে হ্যাঁ স্টার্ট করে দিয়েছে, তুমি বুঝতে পারছো না? আমি না, আমি তো বুঝতে পারছি না এখনো। তো যাই হোক, কিছুক্ষণ মানে ওই দিন 2-3 মিনিটের মধ্যে আমাকে বলছে ম্যাডাম পুশ করুন। ফ্রেঞ্চেই বলছে, যেহেতু আমি ফ্রেঞ্চ পারি, ভালোই পারি, তো ফ্রেঞ্চেই কথাবার্তা আমার সঙ্গে ডাক্তারের হয়। তো আমি বলছি যে নর্মালি তো পুশ করতে বলে, আমি তো কখনো সিজারে শুনিনি পুশ করতে। তো আমি ভাবছি কি আমার মনের ভুল, এটা ভুল হচ্ছে। আর আমি তো সমানে হনুমান চালিসা পাঠ করে যাচ্ছি, মানে মনে মনে হনুমান চালিসা পাঠ করেছি, কারণ আমি বজরংবলী ভীষণ ভক্ত। হ্যাঁ, তো আমি অত কান দিইনি। এবার বলছে যে ম্যাডাম পুশ করে, আমি আমার বর বলছে আমি কি ঠিক শুনছি যে ওরা পুশ করতে বলছে? বলে তোমাকে যা বলছে তুমি তাই করো, পুশ না করলে ওদের অসুবিধা হচ্ছে। এবার আমি জোরে পুশ করেছি, হ্যাঁ, নিচে তো সার পা যায় না, আমি জানি না কীভাবে হয়েছে, আমি 2-3 বার পুশ করেছি। তারপরে দেখি টাস করে, মানে মনে হয় যেন এখান, আমার তো বেলিটা দেখলে বুঝবে যে এখানে ছিল, মনে হলো কিছুটা নেমে গেল। হ্যাঁ, আর একটা জোরে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি বুঝলাম যে আমার বেবি, আমার লিটল আনভিকা, ও হচ্ছে ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে। আর ওই কান্নার আওয়াজ শুনলে মানে প্রত্যেকটা মা যেন স্বস্তি, মানে বাচ্চার ওই একটা কান্নার আওয়াজই মানে মায়েদের বুকে যেন স্বস্তি আনতে পারে। কি হয়েছে সোনা? তো ওরা বাচ্চাটাকে বার করলো, বাচ্চাটাকে বার করার পর কিন্তু সি সেকশনের না ওই আমাদের সুযোগটা ছিল না যে কটটা কাটার, যে আমাকে আর আমার বেবিকে আলাদা করবে, সেটা আমার হাজব্যান্ডের ওই সুযোগটা ছিল না। ওরা ডাক্তারই করেছে। দেখলাম কিছুক্ষণ 1 মিনিটের মধ্যেই বাচ্চাটাকে নিয়ে আসলো, আমার এখানে গালে এখানে লাগালো। সেই টাচটা যে কি টাচ, আর ও ঠিক মানে আমি যেরকম করে ছোটোবেলায় কাঁদতাম, আমার মা বলতো যে ঠোঁট ফুলে, ও ঠিক সেই ঠোঁট ফুলে করে কান্না করছে। আমি তো মানে ওই ফিলিংসটা, মানে যারা মা হয়েছো বা যারা ওই টাইমে ছিল তারা হয়তো রিলেট করতে পারবে আমার সাথে, যে এত দিনের 40 সপ্তাহের কষ্ট, যে আজকে মনে হচ্ছে যেন আমি অনেক কিছুই অ্যাচিভ করেছি, ছোট বড় জিনিস আমার অনুযায়ী, কিন্তু এই মা হওয়াটা যে কত বড় অ্যাচিভমেন্ট, যে আমি পেরেছি, যে আমার সন্তান এসছে, যে আমার ভেতরে থেকে আমার কি বলবো হার্টবিট শুনেছে, যে এতদিন আমার মধ্যে ছিল, আমার ফিলিংসগুলো বুঝতো, সে এসছে, মানে সেটা যে কী ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না। তাই হোক, আমি হয়তো ওভারওয়েলমড হয়ে যাচ্ছি। তো ও এখানে টাচ করলো, ও টাচ করাতে করাতে মানে ও দেখে চুপ হয়ে গেল, ও এখানে মানে চাটছিল। তো যাই হোক, এখন বললো যে এখন বুকের ওপর তো আমার অনেক কিছু দেওয়া ছিল, তো সেই জন্য বলছে যে এখন বুকে দেওয়া যাবে না, এখন পাপার বুকের ওপর দেওয়া হবে। তাই জন্য আমার হাজব্যান্ডকে নিয়ে যাওয়া হলো ওখানে। বাচ্চার হাইট, ওয়েট, আরও ওদের যা যা ফর্মালিটিস সেগুলো পূরণ করবে, তারপর হচ্ছে পাপার সঙ্গে বেবির স্কিন টু স্কিন কানেক্ট হবে। তো ওকে, আমি যেটা শুনলাম যে ওকে নাকি ছোট্ট একটা ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, পাশের রুমে নিয়ে যাওয়া হয়েছিল, আর হচ্ছে তোমার হাইট ওয়েট চেক করা হয়েছিল। আর ততক্ষণ আমার সঙ্গে যেগুলো হচ্ছিলো বলছিল যে আমার একটা বড় ফাইব্রয়েডস আছে, ঠিক আছে। এবার ডাক্তার আমাকে জিজ্ঞাসা করছে যে ম্যাডাম আপনার কিন্তু ফাইব্রয়েডস আছে, আপনি জানেন? তো আমি বলছি হ্যাঁ আমি জানি, আমার প্রেগনেন্টের আগের থেকে এই ফাইব্রয়েডসটা ছিল, এই প্রায় 10 সেন্টিমিটার ফাইব্রয়েডসটা। তা বলছে যে হ্যাঁ এখনও 10 সেন্টিমিটার মতোই আছে মনে হচ্ছে, তো এটা কিন্তু আছে, সমস্যা নেই তো? আমি বলছি না সমস্যা নেই। তা যাই হোক, ওটা শুদ্ধই আমার অপারেশনটা কমপ্লিট হলো। তা বললো যে ওরা যেমন বলে যে কংগ্রাচুলেশন ফেরিস্তাসিও বললো টললো। তা হঠাৎ করে আমার অক্সিজেন অভাব হয়ে গেছিলো, কীরকম আমার মনে হচ্ছিলো কি আমি মানে কম দেখছি নাকি প্রেশার ডাউন হয়ে যাই না।
এবার আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে আরম্ভ করেছি, ঠিক আছে। তা এবার পাশ থেকে এসে বলছে যে আপনি এরকম জোরে জোরে নিঃশ্বাস নেবেন না, কারণ এখন স্টিচ চলছে, এখনও কিন্তু অপারেশন শেষ হয়নি। তো এরমভাবে নিঃশ্বাস নিলে পরে কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আমি তো পারছি না, আমি চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে না অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো ওরা আমার আর হাত পুরো না মানে পুরো কাঁপছে, শিভরিং, মানে পুরো এরকম করে কাঁপছে। তো পাশ থেকে একটা মাস্ক দেওয়া হলো আমাকে, এরকম অক্সিজেনের মাস্ক। তো তারপরে একটুখানি স্টেবল হলাম আমি। অনেক কথা বলতে ইচ্ছা করছিল, অনেক কিছু পুরনো কথা মনে আসছিল। হ্যাঁ, মনে হচ্ছে কখন বেবিকে দেখবো, যাই হোক এরকম একটা মিক্সড ফিলিংস হচ্ছিল। এবার তো কিছুক্ষণের মধ্যেই আমি জানতে পারলাম যে আমার বেবির ওয়েট হয়েছে 3 কেজি 850। কিন্তু যখন বেবিটাকে বার করেছিল তখন মনে হলো দেখে যে আমার পেটটা তো এতটা বড় ছিল, এত বাল্কি ছিল, কীরকম রোগা 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 লাগছে। আমি ভেবেছি মানে খুব গুবলু গুবলু হবে, তো দেখলাম একদম ও স্লিম ছিল। আমি বুঝতেই পারিনি যে ও 3 কেজি 850, মানে অলমোস্ট 4 কেজির হবে, কারণ হাইটটা বেশ ভালো ঠাকুরের ইচ্ছায়। তো যাই হোক, বললো যে যে ডাক্তার সার্জন ছিল সেও অবাক হয়ে গেছে, বলছে ম্যাডাম বোন থ্রাবাই, মানে খুব ওয়েল ডান, হ্যাঁ, যে তুমি খুব বেবিটা সুন্দর হয়েছে আর হেলদি আছে। তো যাই হোক, আমি তো শুনে একটু রিলিফ হলাম। তারপর আস্তে আস্তে মেন যে সার্জন ছিল সে চলে গেল, আর বাকি যে 2-3জন ছিল, আরও যারা সার্চ ফার্ম ছিল, মানে যারা হ্যাঁ আমার মনে পড়লো মিডওয়াইফ যারা ছিল, তারা আমাকে নার্সিং করাচ্ছে। জিজ্ঞাসা করলো যে তুমি ব্রেস্ট মিল্ক ফিট করাবে কি না, নাকি আগেও জিজ্ঞাসা করলাম যে মানে ওরা বলছে আমি হ্যাঁ না এরকম করে উত্তর দিচ্ছি, কারণ আমার তো মাস্ক লাগানো ছিল। ঠিক আছে, এবার বলছে তুমি খেতে পারবে 6 ঘন্টা পর থেকে, তোমাকে উপরে নিয়ে যাওয়া হবে, এরকম করে বলছে। তো কিছুক্ষণ পরে, বেশিক্ষণ না, পুরো সার্জারিটা আমার মোটামুটি আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। ওকে, তো এবার আমাকে নিয়ে যাওয়া হলো, আমার বেবিটাকে দেখলাম, আমাকে নিয়ে যাওয়া হলো কি মানে অপারেশন থিয়েটার থেকে বের করে মাঝের একটা ঘর ছিল, ওখানে নিয়ে যাওয়া হলো। আর ওই দিন আর 15ই আগস্ট হচ্ছে ফ্রান্সের জুর ফেরিয়ে, মানে হচ্ছে হলিডে। তো ওরা নিজেদের মতোই দেখলাম কি সেলিব্রেট করছে হসপিটালে, যা স্টাফরা ছিল। আমি ভাবলাম কি আমার বেবি হওয়ার জন্য কি ওরা সব আনন্দ করছে নাকি, তাহলে না আমার বেবির সঙ্গে সঙ্গে তো অন্য কোনো বেবিও হতে পারে। তা দেখলাম না যে না, ওরা আজকে আনন্দ মানে করছে, ফেথ বলতে সেলিব্রেশন করছে। আজকে হচ্ছে তোমার হলিডে, ওদের একটা অনুষ্ঠান আছে, তার জন্য ওরা মজা করছে। তো যাই হোক, এরপরে আমার হাজব্যান্ড আসলো, হাজব্যান্ড বললো যে এখন আমরা উপরে যাব। তো বেবিটাকে তো নিয়ে আসলো, আনবিকাকে, ছোট্ট একটু মিত্তি আনবিকা। তো আমি তো ধরতে তখন পাচ্ছিলাম না, আমি শুয়েছিলাম, আমার এত টায়ার্ড লাগছিল, এতটা এক্সস্টেড লাগছিল। ঠিক আছে, মনে হচ্ছে যেন ভালো লাগছে না কিছু, মানে বেবিকে দেখে তো খুশি লাগছিল, বাট ওকে যে ধরতে পারছি না, ওকে যে কিছু মানে কি বলবো, মানে জাস্ট আঙুলটা ধরে একটু আদর করছিলাম। তাই জন্য মনে হচ্ছিল যে কখন আমি সুস্থ হয়ে ওকে একটু ধরবো, ওকে ফিট করাতে পারবো। তো আমাকে উপরে নিয়ে যাওয়া হলো। তোমাদেরকে আগের দিন তো দেখেছি, ব্যাকগ্রাউন্ডে ভালোই মিউজিক তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো যে আমি কীরকম স্ট্রাগলিং করে তোমাদেরকে আমার ডেলিভারি ব্লগটা শেয়ার করলাম। তো ভীষণই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, আমার মনে হয় লাইফের একটা ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল মোমেন্টস, যেটা নাকি আমি জীবনেও ভুলবো না। যে আমার প্রথম সন্তান, যাকে আমি জন্ম দিয়েছি, তার ভিডিওটা বা তার ব্লগটা আমি শেয়ার করতে পেরেছি, যাতে ও যখন বড় হবে ও যেন দেখে বুঝতে পারে যে মাম্মা কতটা কষ্ট করে আমাকে পৃথিবীতে এনেছে, বা কীভাবে এসেছি আমি পৃথিবীতে। তো আরও অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, আমার এক্সপিরিয়েন্স আফটার সি-সেকশন, কী এখানে হয়, কীরকম করে এখানে ট্রিট করা হয়, আমাকে কতদিন পরে ছাড়লো, বা আনভিকার কী প্রবলেম হয়েছিল, তারপর মোস্ট ইম্পর্টেন্ট আনভিকার সানের সময় কী সমস্যা হয়েছিল, আরও অনেক কিছু শেয়ার করা আছে তোমাদের সঙ্গে। তো ব্লগটা এখন এই পর্যন্তই রাখবো। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিই, যাতে আমি একটু ইন্সপিরেশন পাই নতুন ব্লগ করার, কারণ ছোট্ট বেবি নিয়ে বোঝোই তো একটু স্ট্রাগল করছি। আর খুব যদি ভালো লেগে থাকে চ্যানেলটা বা ভিডিওগুলো শেয়ার করে দিও তোমাদের প্রিয়জনের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, গুড বাই।